হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আমরা প্রতিটি বিষয়কে মাথার মধ্যে রেখে ডাব্লিউবিসিএস এর যে চর্চা করছি এখানে আমরা কিন্তু ভবিষ্যতের কথা মাথার মধ্যে রেখেও আরেকটা সেগমেন্টেশন এনেছি, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এবং সেটার আজকে পরবর্তী ক্লাস, যেখানে আমরা কিন্তু জায়গাগুলোকে খুব ডিটেলে পড়াশোনা করছি। কারণ আগেই বলেছি ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস, সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস। এবং দেখা যাচ্ছে এই আর্ট অ্যান্ড কালচার পোর্শন থেকে যে আগে কোশ্চেন একেবারে আসতো না তা নয়, কিন্তু সেটা স্ট্র্যাটেজিকের হিসাবে ব্যবহার করা হতো অনেকটা। কিন্তু আর্ট অ্যান্ড কালচারের যে অ্যাপ্রোচ হওয়া উচিত মূলত সিভিল সার্ভিসের জন্য, এরকমভাবেই এখানে চর্চা করা হচ্ছে। প্রতিখানা টপিক যতখানি মন দিয়ে দেখা দেওয়া ততখানি মন দিয়ে কিন্তু দেখো, এবং অবশ্যই প্লে লিস্টগুলো প্রতিটি বিষয়েরও কিন্তু রেগুলার ক্লাস করো, কারণ আমি 7 দিনের 7 দিনই ক্লাস করার চেষ্টা করছি। এনিবে, চলে আসো আজকের টপিক, যেখানে মূলত আলোচনা করব ভারতের শিল্পকলার মধ্যে। আমরা আগের দিন পড়েছিলাম স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার বিষয়বস্তু কী, এবং স্কাল্পচার নিয়ে চর্চা করা শুরু করেছিলাম। কারণ আর্ট অ্যান্ড কালচারে অনেকগুলো জিনিস থাকে, তার মধ্যে স্কাল্পচার বা ভাস্কর্য যে জিনিসটা সেটা কিন্তু চর্চা করছিলাম টপিক ওয়াইজ। ঠিক একই রকমভাবে আজকে স্কাল্পচারের পার্টিকুলার যে জায়গায় নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে মৌর্য যুগে, মৌরিয়ান টাইমে স্কাল্পচার বা ভাস্কর্য কীরকম ছিল পুরোটা দেখব। যে স্কাল্পচার ইতিহাস ধরে ধরে আপডেট হতে হতে কীরকমভাবে এগিয়েছে। আমরা মূলত আজকে মৌর্য যুগটাকে ফোকাস করছি। চলো শুরু করি। মৌরিয়ান আর্ট ফর্ম বা মৌরিয়ান যুগে বা মৌর্য যুগে যদি আমরা শিল্পকলাকে নানা রকম অ্যাঙ্গেলে ভাগাভাগি করি, তাহলে দেখব কিছু কিছু সময় যা যা জিনিসপত্র প্রাপ্ত হয়েছে সেখান থেকে দেখতে পাই আমরা যে এক ধরনের আর্ট ফর্ম ছিল যেটা রাজারা তাদের নির্দেশে, মানে গুণীজনের নির্দেশে বা রাজ দরবারের নির্দেশে পালিত হতো। অর্থাৎ কোর্ট ইনিশিয়েটিভ ছিল, শাসকের ভূমিকা ছিল। সেগুলো কি মূলত? সেগুলো হচ্ছে হয় কোনো প্যালেস বানাতে হবে, কোনো রাজা বা বাদশার বা কোনো শাসকের প্যালেস, প্রাসাদ বানাতে হবে। সেটা এক ধরনের স্ট্রাকচারাল একটা ইউনিক জিনিস ছিল। সেটা ছিল, অথবা স্তম্ভ বানাতে হবে, পিলার বানাতে হবে, অথবা স্তূপা। স্তূপা আমরা অনেক বৌদ্ধ স্তূপা দেখে থাকি, এরকম কোনো স্তূপা বানাতে হবে। তো রাজা বাদশাদের ইনিশিয়েটিভ আর কি, শাসকদের ইনিশিয়েটিভ। কখনো কখনো দেখা গেছে ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ ছিল। পপুলার আর্ট ফর্ম যেগুলো, সেগুলো ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভটা অনেক মাত্রায় দেখা গেছে। যেমন কেভস, অনেক গুহাকে খনন করে সেখানে নানা রকম কাজকর্ম করা হচ্ছে, আর্ট ফর্ম নিয়ে আসা হচ্ছে। সেইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ, বা যাকে বলতে পারি পটি বা পটারি, যাকে বলা হয় এখানে পটারি হবে। আরেকটা হচ্ছে স্কাল্পচার্স, বিভিন্ন রকম ধরো সেটা গুহার মধ্যেই হোক, কিংবা পিলারের মধ্যেই হোক, কিংবা স্তূপার মধ্যেই হোক, টুকরো টুকরো। কারণ আমি বলেছিলাম কি, আর্কিটেকচারটা হচ্ছে বিশাল বড় কোনো ডাইমেনশনের, যেখানে জ্যামিতিক অঙ্কের হিসাব নিকাশ থাকবে, সেটা হচ্ছে আর্কিটেকচার, স্থাপত্য। আর তার ছোট্ট ছোট্ট অংশে যে কুচির কারুকার্যগুলো হয়ে থাকে সেটা হচ্ছে স্কাল্পচার বা ভাস্কর্য, যেটা তুলনামূলকভাবে মাইক্রো। তো আমরা এই মৌর্য যুগের স্কাল্পচার বিভিন্ন আঙ্গিকে কীরকমভাবে ইভলভ হচ্ছে, কীভাবে ইভলিউট হচ্ছে, কীভাবে এগোচ্ছে, তার বিস্তার, তার চেঞ্জেস কীভাবে আসছে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সেইগুলোকে পড়তে পড়তে পড়ার বা উপধাবন করার চেষ্টা করব। কি স্যার, মৌর্য যুগে যে স্কাল্পচার বা ভাস্কর্য আমরা দেখে থাকি সেইগুলোতে কিন্তু গল্প আস্তে আস্তে ডেভেলপ হয়। কীরকম? Mauryan sculpture brought significant innovation to Indian art, notably replacing wooden sculpture with those made of stone and bricks. মৌর্য যুগের আগে ভারতবর্ষের আর্ট ফর্ম মূলত কাঠের ছিল। ষোড়শ মহাজন পদের যখন তোমরা গল্প পড়ো, সেখানে যেটুকু শাসকরা ছিল সেগুলো তো কাঠের ওপর কাজকর্ম করেছে। ইভেন চন্দ্রগুপ্ত মৌর্যর যে প্রাসাদ ছিল সেটাও কিন্তু কাঠেরই ছিল। ধীরে ধীরে এটা পাল্টাচ্ছে নানা রকম প্রভাবে প্রভাবিত হয়ে, এবং সেখান থেকে স্কাল্পচার বা ভাস্কর্যগুলো কাঠের বদলে হয়ে যাচ্ছে পাথরের বা ইটের। অর্থাৎ মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ পাল্টে যাচ্ছে, উপাদানের পার্থক্য, কাঠ থেকে উপাদান হয়ে যাচ্ছে পাথর বা ইটের।
একটা যুগান্তকারী চেঞ্জেস যেটা মধ্যযুগে শুরু হয়েছিল ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচারের নিরিখে। লার্জ পোর্শন অফ মৌরিয়ান স্কাল্পচার্স ইজ কানেক্টেড টু বুদ্ধিজম লার্জলি ডিউ টু এম্পায়ার অশোকাস ইনফ্লুয়েন্স। অশোক কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে এবং বৌদ্ধ ধর্মের যে ব্যাপকতা সারা বিশ্বে বেড়েছিল সেটা তো আমরা জানি অশোকের নিরিখে। সম্রাট অশোকের তত্ত্বাবধানে বৌদ্ধ ধর্মের যে বিস্তার হচ্ছে, তো সেই নিরিখেই কিন্তু মধ্যযুগে যে ভাস্কর্যগুলো হচ্ছিল সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের একদম প্রকট ছাপ পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। আফটার এমব্রেসিং বুদ্ধিজম, অশোকা কমিশনড নিউমারাস বুদ্ধিস্ট স্ট্রাকচার, বুদ্ধিস্ট হবে, টাইপ মিস্টেক আছে, বুদ্ধিস্ট হবে, বুদ্ধিস্ট স্ট্রাকচারস অ্যান্ড আর্টওয়ার্কস। বুদ্ধিজম গ্রহণ করার পরই কিন্তু অশোক বিভিন্ন রকম বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য বেশ কিছু স্ট্রাকচার, বেশ কিছু স্কাল্পচার্স তারা তিনি ডেভেলপ করছেন। বিশেষ করে সম্রাট অশোক এডিটস অর ইনস্ক্রাইবড অন পিলার্স, তিনি বেশ কিছু স্তম্ভ শিলালিপি করছেন। অ্যান্ড রক স্কার্ভড, পাথর ভেঙে ভেঙে তিনি বেশ কিছু নিদর্শন তৈরি করছেন, যেগুলো মূলত স্যান্ডস্টোনের ছিল, বেলপাথরের ছিল। অ্যামং দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল অফ স্টোন স্কাল্পচার ফাউন্ড ইন ইন্ডিয়া, পাথরের বেশ কিছু স্কাল্পচার পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু মূলত মূল বৈশিষ্ট্য ধারণ করে। আমি আগেই বলছি বাবা, সমস্ত নোটগুলোর কিন্তু বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই রাখছি, যে তোমাদের সিভিল সার্ভিস প্রস্তুতির জন্য কোনো রকম সমস্যা না হয়ে থাকে। মৌর্য ভাস্কর্য নতুনত্ব এনেছে ভারতবর্ষে এবং তার সাথে মূলত জড়িত রয়েছে বৌদ্ধ ধর্ম, যেটা আগেই বললাম, এবং অশোক তার মূল চেঞ্জেসগুলো আনছেন বৌদ্ধ ধর্মের মারফত, প্রচারের মারফত, এবং বেলেপাথর থেকে তিনি খোদাই করে করে স্তম্ভ শিলালিপি বা পরবর্তীকালে খোদাই করা পাথরের কাজকর্ম করে তিনি চেঞ্জেসগুলো আনছেন। সেটা কিন্তু মধ্যযুগের স্কাল্পচার ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন বলা যেতে পারে। এবার এই যে পাথরের চেঞ্জেসগুলো আসছে, সেই ইনফ্লুয়েন্সগুলো আসছিল কোত্থেকে, কিভাবে আসছিল? সেই ইনফ্লুয়েন্সগুলো কি অন্য মাধ্যম থেকে এসছে? হ্যাঁ, এসছে। অর্থাৎ বিদেশি ইনফ্লুয়েন্স, বিদেশি প্রভাব মৌর্য যুগের ভাস্কর্য বিদ্যাতে দেখা গেছে, ভাস্কর্য চর্চাই দেখা গেছে বিদেশি প্রভাব। ভালো করে মনে করে দেখো, ভারতবর্ষে যখন মৌর্য সাম্রাজ্য বিস্তার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, সেই সময়ই তৎকালীন সময়তেই কিন্তু আলেকজান্ডার বা সেলুকাস তারা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ভারতবর্ষের উপকণ্ঠীয় অঞ্চলে অবতরণ করছে। অর্থাৎ গ্রিক প্রভাব বড়সড় আকার ধারণ করেছে। কি হবে সেটা ডিটেলটা এবার পড়ব। Perhaps the beginning of Greek influence in the Mauryan Empire can be traced back to Alexander's conquest of India. ভারতবর্ষে আলেকজান্ডারের আগমন বা তার লড়াই, সেখান থেকে কিন্তু বলা যেতে পারে ভারতবর্ষের প্রাচীনতম মধ্যযুগে যে স্কাল্পচারের টেন্ডেন্সি পাল্টাচ্ছে, মানে গ্রিক প্রভাব যথেষ্ট পরিমাণে হয়েছে। অ্যান্ড as he founded several sites in the northwestern India such as Takshila. তক্ষশিলা সবচেয়ে প্রাচীনতম জায়গা যেখানে কিন্তু গ্রিক প্রভাব মিশ্রিত ভাস্কর্য বেশ পরিমাণে দেখতে পাওয়া যায়। তাকশিলা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর পুরাতন প্রাচীন ইউনিভার্সিটিগুলোর মধ্যে তক্ষশিলা যে অন্যতম পুরাতন, সেটা তো আমরা জানি। এবং তার মধ্যেও যেখানে দেখা যাচ্ছে যে where চন্দ্রগুপ্তা অ্যান্ড অশোকা রিসিভড দেয়ার এডুকেশন, শাসকরাই যদি সেখানে শিক্ষিত হয় সেখানকার প্রভাব তো আসবেই। এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য বা অশোকের মতো শাসকরাও কিন্তু সেখানেই পড়াশোনা করছেন, শিক্ষার্জন করছেন এবং সেখান থেকে প্রভাবিত হয়ে পরবর্তীকালে সেখানকার আর্ট অ্যান্ড কালচারটাও তারা ইনপুট করছেন নিজেদের সংস্কৃতি। সিন্স দ্য গ্রিকস অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স ওয়ার সিন ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক টার্মস, ন্যাচারালি they also played an important role in Mauryan society. মৌর্য যুগের সমাজ ব্যবস্থাতে যেহেতু গ্রিকদের বড়সড় প্রভাব পড়ে যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় বা রাজনৈতিক ব্যবস্থায়, স্বাভাবিকভাবে সমাজ ব্যবস্থা তাদের বড়সড় একটা ছাপ পড়ছে, সমাজ সংস্কৃতিতে তাদের একটা বড়সড় ছাপ পড়ছে। ফর এক্সাম্পল, a greater influence of the Greek language is seen in northern Pakistan. বর্তমানে পাকিস্তানের উত্তর দিকে এই যে
গ্রিক প্রভাব পড়ছে সেটা কি করে বুঝতে পারছি? তার ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন থেকে, ভাষার প্রভাব থেকে। অ্যান্ড দ্য ইস্টার্ন আফগানিস্তান, আফগানিস্তানের পূর্ব দিক এবং পাকিস্তানের উত্তর দিক। তার মানে যদি একটু আমরা ম্যাপ দেখে নিই, ধরে নাও ভারতবর্ষ এরকম, পুরোটা রাখছি না, তো মাথাটুকু আঁকার চেষ্টা করছি। এই দিকটা পাকিস্তান, তাহলে পাকিস্তানের উত্তর দিক এরকম জায়গা, আবার আফগানিস্তান এখানে, তার পূর্ব দিক এরকম জায়গা। তার মানে এই রকম জায়গা দিয়ে তো স্যার গান্ধার অঞ্চল ছিল, এবং এই গান্ধার অঞ্চলে তো তক্ষশিলা অঞ্চল ছিল। গান্ধার, তক্ষশিলাটা আর একটু আপার রিজিয়নে ছিল, কাবুলের কাছাকাছি। তার মানে এইখানে বেশ কিছু যে শিলালিপি পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মৌর্য শাসন ব্যবস্থাতে, অশোকের আমলে বা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, তারই তো নিদর্শন এই জায়গাটা। অর্থাৎ greater influence of the Greek language, important key point, is seen northern Pakistan and eastern Afghanistan, where Ashoka's edicts, অশোকের শিলালিপি পাওয়া যাচ্ছে, আর ইন গ্রিক অ্যান্ড আর্মেনিক ল্যাঙ্গুয়েজ, গ্রিক ভাষায় এবং আর্মেনিক ভাষাতে সেখানে শিলালিপি পাওয়া যাচ্ছে, অশোকের শিলালিপি, ঠিক আছে, স্তম্ভলিপি। such as a quote from Edict 13, পার্টিকুলার স্তম্ভলিপি 13 নম্বর যে শিলা সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা যখন ইতিহাস পড়ি তখন সেইগুলো কিন্তু পড়ি যে এক একটা শিলাতে কি কি বিষয়বস্তু ছিল। 13 নম্বর শিলাতে সেখানে কিন্তু ভাষা হচ্ছে গ্রিক এবং আর্মেনিক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমরা বুঝতে পারছি গ্রিক ইনফ্লুয়েন্স ছিল কি ছিল না, বৈদেশিক ইনফ্লুয়েন্স ছিল কি ছিল না। এই জিনিসটা দেখো তোমাদেরকে আমরা বাংলায় করে দিয়েছি, সুতরাং বাংলা ইংরেজি নোট নিয়ে চিন্তা করো না। ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, মানে জয়েন করে যাও, নোট পেয়ে যাবে। এর পরের পয়েন্টগুলো দেখার চেষ্টা করি আমরা কি দেখবো বাবা? এর ঠিক পরের পয়েন্ট যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখবো সেটা হচ্ছে আওয়ার ন্যাশনাল এমব্লেম, আমাদের দেশের যে জাতীয় প্রতীক সেটা কি? লায়ন ক্যাপিটাল বলি, অশোকের সিংহ মূর্তি। কোথায়? সারনাথের। সেটাও কিন্তু ইনফ্লুয়েন্সড বাই গ্রিকস। ভাবো, এই সময় তো আমরা যাকে দেশের জাতীয় প্রতীক বলে মানছি সেটাও কিন্তু অশোকের শিলালিপি, সেখানেও গ্রিকদের ইনফ্লুয়েন্স রয়েছে, প্রভাব রয়েছে। দ্য রিয়ালিস্টিক কার্ভিং অফ দ্য লায়ন, লায়নের একদম রিয়েলিস্টিক যে অ্যাপ্রোচে খোদাই করা হচ্ছে, তার আগে কিন্তু ভারতবর্ষে যা যা স্কাল্পচার তৈরি করা হয়েছে, এত পুঙ্খানুপুঙ্খ, এত ডিটেল, এই যে লায়নের সিংহের যে কেশর বা তার শরীরে যে বিভিন্ন অংশের যে লোম বা তার যে টেক্সচার থাকে, সেগুলো দেখো একদম নিপুণভাবে সেগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন রকমভাবে পদ্মের যে পাপড়িগুলোর যে ডিটেইলিং, এত ডিটেইলিং, সেটা কিন্তু গ্রিক প্রভাব থেকে আসছে বলে ধারণা করা হচ্ছে। দ্য রিয়ালিস্টিক কার্ভিং অফ দ্য লায়ন, ইটস আন্ডারলি, ইটস ক্লজ অ্যান্ড ইভেন দ্য অ্যানিমাল ইটসেলফ হ্যাজ বিন টার্মড ওয়েস্ট এশিয়াটিক। পশ্চিমী যে এশিয়াটিক লায়ন থাকে, এশিয়াটিক লায়ন, তার বডি পার্টের যে কেশরের ভূমিকা একদম সিংহের যে ওয়েস্ট এশিয়াটিক যে সিংহগুলো পাওয়া যায় তাকে ধরে নেওয়া হচ্ছে। ওয়েস্ট এশিয়াটিক জায়গা থেকে আসছে কারা? গ্রিক লোকজন। তো সেখানে গ্রিকদের প্রভাব থাকছে বলে ধরে নেওয়া হচ্ছে। কে বলছেন? শিলা হান্টিং বলে একজন আর্কিওলজিস্ট। অ্যান্ড দ্য ইউজ অফ আদার অ্যানিমেল সাচ অ্যাজ দ্য বুল, এলিফ্যান্ট অ্যান্ড লায়ন ইন দ্য এমব্লেম ইজ সিন অ্যাজ ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া। আমরা ভারতবর্ষের যে সংস্কৃতি সেই নিরিখেই কিন্তু এখানে অন্যান্য যে প্রাণীগুলো পাওয়া যাচ্ছে, যেমন সিংহ বাদ দিয়েও এর সঙ্গে বলদ বা ষাঁড় যাকে বলি আমরা, কিংবা হাতি, এইগুলোও কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির পরিচয়, অর্থাৎ ইন্দো গ্রিক সংস্কৃতির মিক্সচার হচ্ছে এই ধরনের স্কাল্পচারে, এই ধরনের ভাস্কর্য শিল্পকলাতে। However, the horses motif, ঘোড়ার যে চিত্রায়ন হয়ে গেছে এখানে, খোদাই করা হয়েছে, হর্সেস মোটিভ ইন দ্য ন্যাশনাল এমব্লেম অ্যান্ড দ্য বুল অফ দ্য প্রি রামপুর ক্যাপিটাল আর কনসিডার্ড হেলেনিস্টিক। এখানে পার্টিকুলার হেলেন যে গ্রিক দেবতা ছিল এবং সেখান থেকে যে রাজ্য বিস্তার হচ্ছিল, সেই হেলেনিস্টিক অ্যাপ্রোচ মাথার মধ্যে রেখেই যে যে জায়গাতে ভারতবর্ষে মৌর্য যুগের যে নিদর্শন পাওয়া গেছিল, সেখানে ঘোড়ার চিত্রায়ন
কিংবা ষাঁড়ের যে চিত্রায়ন সেটা যেটা প্রি রামপুর ক্যাপিটালে পাওয়া গেছে, সেইখানে কিন্তু আসলে গ্রিকদের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছিল বা গ্রিক শক্তি প্রতিফলিত হয়েছিল। তার মানে এখান থেকে বোঝা যেতে পারে যে ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে বা ভারতবর্ষের সমাজ ব্যবস্থার মধ্যে গ্রিক ইনফ্লুয়েন্স ছিল ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি। এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। তার মানে ভারতবর্ষ এবং গ্রিক, ইন্দো গ্রিক সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এই ধরনের স্কালচার থেকে কিন্তু পরিস্ফুট। এছাড়া এই জিনিসটা তোমাদের বলেছি বাংলাতেও। এছাড়া কি স্যার, মৌরিয়ান স্কাল্পচার্স অ্যান্ড পিলার্স, ভাস্কর্য এবং যেগুলো স্তম্ভ শিলালিপি ছিল মৌর্য যুগে, ফ্রিকোয়েন্টলি ফিচার হেলেনিস্টিক এলিমেন্টস। ওই গ্রিক সভ্যতার যে বৈশিষ্ট্য, হেলেনিস্টিক অ্যাপ্রোচ ভালো পরিমাণেই পাওয়া গেছে এখানে, হুইচ উড ইউজুয়ালি বি মিস ইন্টারপ্রেটেড অ্যাজ ইন্ডিয়ান। যেগুলোকে ধরে নেওয়া হয় ভারতবর্ষীয় বলে, সেগুলো কিন্তু পুরোপুরি ভারতবর্ষীয় নয়, কারণ সেখানে হেলেনিস্টিক এলিমেন্ট ব্যাপক পরিমাণেই পাওয়া যাচ্ছে। যেমন উদাহরণ কি, এক্সাম্পল কি বলছে, এক্সাম্পল ইজ দ্য এলাহাবাদ পিলার। এলাহাবাদের যদি আমরা শিলালিপি দেখে থাকি বা পিলার স্তম্ভলিপি দেখে থাকি, সেটা কিন্তু পরিষ্কারভাবে হেলেনিস্টিক অ্যাপ্রোচে করা, সেটা কিন্তু তার নিদর্শন। এলাহাবাদ স্তম্ভলিপি কোনটা দেখে নাও। এই যে এলাহাবাদের যে শিলালিপি, সেখানে যে এই যে সিংহ এবং তার সঙ্গে সঙ্গে যে স্কাল্পচারগুলো রয়েছে, এটা পরিষ্কারভাবে হেলেনিস্টিক অ্যাপ্রোচ, হেলেনিস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে। কারণ এর প্রতিটা স্তরকে যদি দেখা যায়, যেখানে যেখানে অ্যাবাকাস রয়েছে মানে সমতল যে স্ল্যাবগুলো, সেখানে পুঁতির ব্যবহার কিংবা বিভিন্ন রকম যে রিলগুলো রয়েছে, সেখানে যে মোটিভ হচ্ছে, সেই মোটিভগুলোই কিন্তু আসলে গ্রিকদের মোটিভ, অর্থাৎ গ্রিকদের স্ট্রাকচারাল মোটিভ প্রস্ফুটিত, ঠিক আছে। মানে ডিটেলিংগুলো, পাতার ফুলের যে ডিটেলিংগুলো বলছিলাম, সেগুলো গ্রিকদের অ্যাপ্রোচ, হেলেনিস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে। এটাই আমি তোমাকে ইংরেজিতেও লিখেছি। One can notice the use of abacus and the motifs such as beads and reels, or even honeysuckle, a flower-like motif with leaves emerging. Such carvings are evident on the diamond throne or Vajrasana of the Bodh Gaya temple. Bodh Gaya temple, বোধগয়াতে যে বজ্রাসন, বোধগয়া মন্দির আছে, সেখানে বজ্রাসনে বসে রয়েছেন, অর্থাৎ ডায়মন্ড থ্রোন। সেখানে পদ্মাসন, বজ্রাসনে বসানোর পরে পদ্মাসনের ওপর পদ্মের যে উল্টো উল্টো যে প্রতিচ্ছবি, সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই অ্যাপ্রোচগুলো হেলেনিস্টিক অ্যাপ্রোচ, হেলেনিস্টিক অ্যাপ্রোচে আঁকাআঁকি বা খোদাই কার্য করা হয়েছিল, স্কাল্পচারগুলো করা হয়েছিল। পার্টিকুলার একজন বিশেষজ্ঞ ব্যক্তি যার নাম হচ্ছে আর.এম. স্মিথ। আমরা এগুলো কথাগুলো কোত্থেকে পাচ্ছি, বিভিন্ন রকম ভাস্কর্যবিদ যারা ছিলেন তারাই এই যুক্তিগুলো দিচ্ছেন। আর.এম. স্মিথ তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য। তিনি কি বলছেন, তিনি যুক্তি দিচ্ছেন, হি আর্গুজ দ্যাট ইট ডিরাইভস ফ্রম গ্রিক আর্টিস্টিক স্টাইল। গ্রিকদের যে শৈল্পিক শিল্পকলা, তার স্কিল থেকে এটা আসছে, ইন্ডিয়ান কালচারে মিশছে, গিভিং ইট দ্য অ্যাপিয়ারেন্স অফ এ গার্ল্যান্ড। But the Mauryans added to the twist, they Indianized the foreign motif. যদিও এগুলো গ্রিক প্রভাবেই প্রভাবিত হচ্ছিল ঠিক কথাই, তবুও যারা ভারতীয় শিল্পীরা এটা বানিয়েছিলেন, তারা এটাকে নিজের মতো করে কনভার্ট করে নিয়েছিলেন, নিজের সংস্কৃতির সাথে মিলিয়ে দিয়েছিলেন। ব্যাপারটা অনেকটা সেই বাঙালির চাউমিনের মতো। দেখবে আমাদের যে বাড়ির চাউমিনগুলো হয়, বাঙালিদের চাউমিন, এটা পুরোপুরি চাইনিজ চাউমিন নয়, কিন্তু এর মধ্যে আমরা আলু, গাজর টাজর মিলিয়ে মিশিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে, অনেকে দেওয়া চানাচুর মিশিয়ে দিয়ে খায়। তুমি দেখবে তার টেস্ট, মায়েরা যেটা বানায় প্রতিদিন, সেইগুলো কিন্তু আলাদা অদ্ভুত টেস্টের হয়ে থাকে। তো আমাদের বাঙালিদের যে চাউমিনটা হয় না, এই চাউমিন যেমন চায়না থেকে চাইনিজ ফুড একটা আসছে ঠিকই, কিন্তু বাঙালিদের চাইনা আমরা নিজের মতো করে কনভার্ট করে নিয়েছি একই রকমভাবে। অনেকটা সেটাই আর.এন. স্মিথ বলছেন, যে গ্রিক প্রভাবে প্রভাবিত হলেও ইন্ডিয়ান যারা স্কাল্পচার ছিলেন, সে সময় বানিয়েছিলেন, ফরেন মোটিভটাকে কনভার্ট করে দিচ্ছেন ইন্ডিয়ানিস্টিক অ্যাপ্রোচে। এটাই তিনি মন্তব্য পোষণ করছেন। এবার যদি এই পার্টিকুলার যে স্কাল্পচার, বিভিন্ন রকম যে স্কাল্পচারগুলো দেখতে পাবো, পিলার দেখতে পাবো, স্তূপা দেখতে পাবো, সেইগুলোকে আমরা যদি পার্টিকুলার ধরে ধরে পড়ার চেষ্টা করি, টপিক ওয়াইজ পড়ি, তাহলে কি দেখতে পাবো? প্রথমে পড়ি আমরা স্তূপা কালচারটাকে। স্তূপ ভাস্কর্য সেই সময় কি হয়েছিল? বিখ্যাত স্তূপ, বৌদ্ধ স্তূপ, সারনাথ সাঁচির স্তূপ, এটা আমরা জানি, সারনাথের স্তূপা, সাঁচির সারনাথের স্তূপ। কি আছে এর মধ্যে? তুমি যদি জুম করো ছবিটাকে, তাহলে দেখতে পাবে
কুচি কুচি করে প্রচুর তো এখানে আর্ট অ্যান্ড কালচারের ফর্ম দেখা রয়েছে, নানা রকম ছবি নিদর্শন রয়েছে, তার সঙ্গে এখানে বাউন্ডারি মানে পাঁচিল দেওয়া রয়েছে। দেখো পিছন দিকে দেখো একটা গম্বুজ বা টম্ব রয়েছে। বা যদি ডিটেলগুলোকে আরেকটু পড়ি কি তথ্য দেখতে পাবো, স্তূপাস আর ম্যাসিভ, স্তূপগুলো কিন্তু বড় আকারের ছিল, ছোটখাটো আকারের ছিল না। ডোম শেপড অর্থাৎ গম্বুজ আকৃতির ছিল স্ট্রাকচারটা। মেড অফ ব্রিক অ্যান্ড স্টোন, ইট আর পাথরের তৈরি ছিল। দ্যাট ফার্স্ট ইমার্জড অ্যাজ এ পার্ট অফ দ্য আর্টিস্টিক হেরিটেজ অফ মৌরিয়ান ডাইনেস্টি। মৌর্য যুগের রাজবংশের যে আর্ট অ্যান্ড কালচার বা স্কাল্পচারের যে বিশেষ করে ভূমিকা, তার প্রথম নিদর্শন বলতে গেলে এই পার্টিকুলার সারনাথের সাথে বলে নেওয়া যেতে পারে। One of the most remarkable example of Mauryan architecture is the Grand Shachi Stupa in Madhya Pradesh. মধ্যপ্রদেশে এই সাঁচি স্তূপ সব থেকে পপুলার এবং সব থেকে ইম্পর্টেন্ট রিমার্কেবল এক্সাম্পল, হুইচ ইজ এনসার্কেলড বাই বিউটিফুলি কার্ভড স্টোন রেলিং। যে পাঁচিলগুলো রয়েছে সবকটাই কিন্তু গোলাকৃতির, পুরো টোমটাকে স্তূপটাকে পুরো ঘিরে রয়েছে এবং পুরোটাই কিন্তু পাথরের। এইগুলো কিন্তু আর ইটের নয়, এইগুলো কিন্তু প্রত্যেকটাই পাথরের। যে রাউন্ড আকারে সার্কেল ওয়াইজ সুন্দরভাবে কার্ভড ওয়েতে পাথরের দেয়াল তৈরি করা হয়েছে, পাঁচিল করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা মৌর্যরা করে গেছিল তাদের রাজবংশের সময়। ঠিক আর কি পাবো, এটা যদি তুমি এই ফ্রন্ট থেকে নাও দেখতেই পাচ্ছ এই সাঁচির যে স্তূপ তার দেখো আশপাশে পুরোটাই কিন্তু পাঁচিলে ঘেরা, একটা বিশেষত্ব এখানকার। দ্য স্তূপা ইজ স্পেশালি নোটেবল ফর ইটস 4 গেটওয়েস। 4টে দরজা রয়েছে। তাকেই দেখো, আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই অন্য কালার দিয়ে, তাহলে দেখতে পাবে। এটা একটা দরজা, এটা একটা দরজা, কোন দিকে দরজা একটা আছে, এই সাইডে দেখো দরজা রয়েছে, দেখো তোরণ রয়েছে, গেট রয়েছে, রয়েছে দরজা, তাকে তোরণ বলা হয়। অর্থাৎ 4টে দরজা, যার মাথার উপর কি রয়েছে, একটা এক্সট্রা পার্ট রয়েছে। আজকালকার দিনে বা আগেকার বাড়ি দেবে প্রতিটা যেসব বনেদি বাড়ি তাদের গেটগুলোতে একটু আলাদা ডিজাইন করা থাকে, একে কি বলি আমরা, তোরণ বলি, নোন অ্যাজ তোরানাস। প্রায়ার টু দিস দেয়ার ওয়াজ নো এস্টাবলিশড ট্র্যাডিশন অফ স্কাল্পচার্স গেটওয়ে। এর আগ দিয়ে কিন্তু এরকম দরজা থাকবে এবং তার উপরে আর তোরণ থাকবে, এরকম নকশা কিন্তু ভারতবর্ষের শিল্পকলাতে স্থাপত্যবিদ্যায় দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ ভারতবর্ষের স্থাপত্যবিদ্যাতে বা ভাস্কর্যবিদ্যাতে এই ধরনের আর্ট ফর্ম মৌর্যরাই টেনে নিয়ে এসেছিল। ঠিক আছে, দিস তোরনাস আর রিচলি ডেকোরেটেড উইথ কার্ভিংস ইলাস্ট্রেটিং সিনস। তাকি দেখো এই তোরণগুলোর মধ্যে এক একটা গল্প লুকিয়ে রয়েছে, এক একটা গল্প এমনভাবে গল্পটাকে খোদাই করা হয়েছে বিভিন্ন রকম ছবির মারফত, সেখানে কিন্তু বিভিন্ন রকম সিন ইলাস্ট্রেট করা হয়েছে। সেটা কিসের, লাইফ অফ দ্য বুদ্ধা অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিকশন অফ ডেইলি লাইফ ডিউরিং দ্যাট পিরিয়ড। বুদ্ধের জীবন এবং সেই সময় মৌর্য যুগের সমাজ ব্যবস্থার যে দৈনন্দিন জীবনযাত্রা তারই প্রতিচ্ছবি কিন্তু এখানে চিত্রায়িত হয়েছে, যেখান থেকে আমরা মৌর্য যুগের সম্বন্ধে জানতে পারি, অবগত হতে পারি। তাহলে এই যে আর্ট অ্যান্ড কালচার আমরা পড়ছি, কেন পড়ছি, কারণটা হচ্ছে এই আর্ট ফর্মগুলো কিভাবে তারা ডিজাইন করলো, কেন করলো এবং সেখান থেকে আমরা পাবো কি, তার জন্য, তার নিদর্শনের। এই একই জিনিস বাংলাতে লেখা আছে, সমস্যা নেই ওটে। এরপর যদি চলে আসি আমরা পিলারগুলোতে, আমরা তো পুরো স্তূপাটাকে দেখে নিলাম যে স্তূপাটাকে কি বৈশিষ্ট্য রয়েছে কি রয়েছে না। তাহলে 4টে গেট এবং তোরণ, বিশেষ করে তোরণটা এখানে ইম্পর্টেন্ট, এবং সেখানে লাইফ অফ বুদ্ধা অ্যান্ড দ্য সোশ্যাল ইমপ্লিমেন্টেশন অফ দ্য মৌরিয়ান এরা অফ দিস পুরানাস, এইটা ইম্পর্টেন্ট পার্ট, বৈশিষ্ট্য। ঠিক একই রকমভাবে যদি পিলারগুলোকে আলোচনা করা যায়, পিলার এক এক জায়গায় পিলার অনেক রকম দেখতে পাবো। পপুলার পিলার যেটা আমরা ধরে নিয়েছি আমাদের দেশের জাতীয় প্রতীক, লায়ন ক্যাপিটাল, এটা তো একটা আছেই। এছাড়াও ইম্পর্টেন্ট একটা আছে যেটা আমরা অনেকে জানি না, জেনে নাও আজকের ক্লাস থেকে, বুল ক্যাপিটাল। আমরা সিংহ মূর্তিটাকে নিয়ে জানি, কিন্তু বুল ক্যাপিটালে যে আরেকটা আছে রামপুরাতে বুল ক্যাপিটাল, এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না বা সচরাচর ছোটবেলার ইতিহাস বইগুলোতে এগুলো লেখা থাকে। এটা আজকে আমরা একটু দেখে নেব, পিলার স্কাল্পচার বা স্তম্ভ ভাস্কর্যে কি কি বৈশিষ্ট্য।
দ্য কনস্ট্রাকশন অফ পিলার্স ওয়াজ অ্যামং এম্পায়ার অশোকাস মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্টস। অশোকের স্থাপত্যবিদ্যা চর্চা করার জন্য, ভাস্কর্য চর্চা করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার স্কাল্পচার্সগুলোর মধ্যে অশোকের যুগে এই পিলারগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। অশোকের স্তম্ভ শিলালিপিগুলো তো খুবই ইম্পর্টেন্ট, কারণ অশোকের সময়কালকে জানার জন্য। দ্য মোস্ট রিনাউন্ড এক্সাম্পল ইজ লায়ন ক্যাপিটাল অ্যাট সারনাথ। সারনাথের লায়ন ক্যাপিটাল খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়েই থাকি। অ্যান্ড আ স্যান্ডস্টোন পিলার টপড উইথ 4 লায়ন। এটা স্যান্ডস্টোন অর্থাৎ বেলে পাথর দ্বারা তৈরি করা হয়েছিল এই মূর্তিটা, ঠিক আছে। আরেকটা, এটা কোথায় আছে? এটা পার্টিকুলার আছে তোমার সারনাথে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ওই যেটা বললাম রামপুরা, যেটা বিহারে ফুলের অর্থাৎ ষাঁড়ের একটা শিলালিপি, এটা ওই পদ্মের স্ট্রাকচারের ওপরই রয়েছে। ছবিটাকে তুমি দেখো যে উত্তরপ্রদেশের সারনাথে এই লায়ন ক্যাপিটাল তোমার রয়েছে, আর বিহারের রামপুরাতে এই ফুল ক্যাপিটাল রয়েছে। তাকেই দেখো, এর মাঝখানে কিন্তু একটা বেস লাইন রয়েছে পদ্মের ওপর। পদ্ম হচ্ছে ফ্রুটেড পেটালস, অর্থাৎ যেখানে তুমি ধর্ম শান্তি বজায় রাখতে পারছো, তার ওপর তুমি তোমার নিজেকে প্রতিনিয়ত রিচেরিশ করতে পারছো, নিজেকে জীবনটাকে রঙিন করতে পারছো, এবং তুমি তোমার নিজের ডিসিপ্লিন মেনে করতে পারছো, এর মধ্যে তাত্ত্বিক দার্শনিক বৈশিষ্ট্য রয়েছে। তারপরে তুমি কি বলছো, নিজের জীবনযাপনকে মেনটেন করছো, তোমার বেস লাইন রয়েছে অ্যাবাকাস বলছে। অর্নামেন্টস উইথ ফ্লোরাল অ্যান্ড অ্যানিমেলস, তুমি পশু মানুষের জীবন, তুমি ধর্মচক্র রয়েছে তোমার, তুমি নিজের জীবন এবং সমাজের আইন মেনে চলছো। এটার পর তুমি তোমার নিজেকে এস্টাবলিশ করছো পাওয়ারের দিক থেকে, সেটা তুমি যেরকম ভাবেই আঙ্গিকে অ্যাপ্রোচে হিসাব করো না, ঠিক আছে। তো ওর এই যে 4টে সিংহ মূর্তি পাওয়া গেছে সারনাথে, যেটা স্যান্ডস্টোনে তৈরি করা হয়েছে এই পিলারটা, হুইচ বিউটিফুলি শোকেসেস দ্য স্কিল অফ ইন্ডিয়ান আর্টিসানস। ভারতীয় শিল্পীরা কতখানি পারদর্শী ছিল সেই সময়তেই, এত সুন্দর শিল্পমূর্তি তারা শিল্প করতে পেরেছেন তারা। অ্যান্ড দ্য সাপোর্ট দে রিসিভড ফ্রম দ্য দেয়ার রুলার। এখনকার দিনে তো শিল্পীরা সেরকমভাবে শাসকদের দ্বারা খুব পূজিত হয় না, তারা হারিয়ে যায়, তারা ফান্ড পায় না। যেমন ফুটবল, ভারতবর্ষের এত ভালো ভালো ফুটবল প্লেয়ার রয়েছে, এত জনপ্রিয়তা রয়েছে, তবু আজ পর্যন্ত ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ফুটবল কবে যাবে তা কোনো মানে জানি না আমরা। এরকম অনেক অনেক আমরা অনেক জানি যে, যেমন অলিম্পিককে কিংবা অন্যান্য গেমসে, এশিয়ান গেমসের মতো অনেক খেলাতে প্রচুর অ্যাথলেটিক্স রয়েছেন যারা ভালো ভালো পারফরমেন্স করেন, কিন্তু তারা মূলত কোনোটা সরকারি হয়তো চাকরি পেয়ে যেতে পারে খেলার মারফত। বেশ কিছু লোকজন তো টিটি হয়ে যায়, খেলার মারফত চাকরি পেয়ে যায়, টিটি রেলের টিটি হয়ে। কিন্তু তাদের তো নিদর্শন হওয়া উচিত ছিল, ফান্ড দেওয়া উচিত ছিল খেলাতে, যাতে ভারতবর্ষ খেলাতে আরও এগিয়ে যায়। তো যারা যে ক্রীড়াবিদ হোক, শিল্পকলা হোক, হোয়াট এভার, সরকারি বেশ কিছু স্কিমস আছে তোমরা জানো ঠিকই, কিন্তু আরও অনেক অনেক সেই সময় দেখো যারা শিল্পী ছিলেন, তারা তাদের শাসকদের কাছে যে সেই সাম্মানিক না পেতেন, তাদের সাপোর্ট না পেতেন, তারা কি শিল্পকর্মগুলো করতে পারতেন? তাদের স্বাধীনতা যদি না দেওয়া হতো, নিশ্চয়ই না। সেখানে শাসক এবং শিল্পী দুজনেরই সহাবস্থান, এবং তার মারফতে কিন্তু এই শিল্পকলাগুলোকে আমরা পেয়েছি, ঠিক। আর কি পাওয়া যাচ্ছে? এই যে স্টোন অর্থাৎ পাথরের যে শিলা পিলার স্তম্ভ লিপিগুলো পাচ্ছি, বা স্তম্ভের যে স্কাল্পচারগুলো পাচ্ছি, ভাস্কর্য পাচ্ছি, স্তম্ভ ভাস্কর্যের দুটো টাইপ রয়েছে। দেয়ার আর 2 টাইপস। কিরকম? ফাইন গ্রেইনড হার্ড স্যান্ডস্টোন ফ্রম দ্য চুনার রিজিয়ন নিয়ার বারাণসী। বারাণসীর কাছাকাছি চুনার অঞ্চলে দেখা যাচ্ছে ফাইন গ্রেইনড হার্ড স্যান্ডস্টোন দ্বারা পাথর কাটা হয়েছে। অন্যদিকে মথুরা অঞ্চল, যেখানে দেখা যাচ্ছে যে ডিস্টিংটিভ হোয়াইট অ্যান্ড রেড স্পটেড স্যান্ডস্টোন, একটু লালচে সাদা রঙের যে বেলে পাথর, তাকে কাটাকাটি করা হয়েছে। আর উল্টো দিকে একদম কাঠিন্য ওয়ালা, মানে সব থেকে কঠিনতম যে বেলে পাথরগুলো রয়েছে এবং ফাইন গ্রেইনড, সেইগুলোকে কাটাকাটি করা হচ্ছে বারাণসীর কাছে চুনার অঞ্চলে। 2 ধরনের কিন্তু পাথরের ব্যবহার করা হয়েছে, 2 টাইপস অফ স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে সেই সময় এই স্তম্ভ শিলালিপিগুলো করার জন্য বা ভাস্কর্য করার জন্য। All of these pillars bear inscriptions conveying the principles of Dhamma, যাকে আমরা অশোকের ধম্ম বলি। পরবর্তীকালে অশোক যে নিজের মতামতগুলোকে ইনপুট করে দিচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে, যাকে আমরা আলাদা করে ইতিহাসে পড়েই থাকি অশোকের ধর্ম বা অশোকের ধম্মা, সেই ধম্মের যে মোরাল স্টোরি,
ধর্মের যে মূল বার্তা শাসক তার নাগরিককে দিতে চাইছিল, শান্ত, একটা ঠিকঠাক সহজ সরল সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, এই বিষয়বস্তুগুলোই কিন্তু এই স্তম্ভ ভাস্কর্যের মধ্যে লিপি ইনস্ক্রিপশন কিন্তু পোর্ট্রে করা হয়েছিল, কনভে করা হচ্ছিল। আদার নোটেবল এক্সাম্পলস অফ মৌরিয়ান স্কাল্পচার ইনক্লুড দ্য লায়ন ক্যাপিটাল অ্যাট লৌরিয়া নন্দনগড় অ্যান্ড দ্য বুল ক্যাপিটাল ফ্রম রামাপুর, বা যেটা আগেই বললাম, বোথ ডেমনস্ট্রেটিং দ্য রিফাইন্ড আর্টিস্ট্রি দ্যাট ডেভেলপ ডিউরিং অশোকাস রিজিয়ন। ঠিক আছে, এক রামপুরিয়ার বুল ক্যাপিটাল, যেটা তোমরা আগে একটু আগে ছবি দেখলে, আর একটা তোমার হচ্ছে বিখ্যাত সারনাথের কাছে ছিলই, একটা নন্দনগড়ের লৌরিয়াতেও যে লাইন ক্যাপিটাল পাওয়া গেছে, ওই একই টাইপের ছবি। এই ছবিটা তো বারবার করে এসছে বিভিন্ন জায়গায়, তো এই জায়গাটা প্লাস আরের যে রামপুরিয়ার বুল বিহার, এটাও কিন্তু ফাইন আর্টিস্টিক অ্যাপ্রোচের একটা নিদর্শন বলা যেতে পারে। ঠিক আছে, তাকেই দেখো, এটা ডিটেলিং যদি দেখতে হয়, মূলত যেটা আমরা আমাদের ন্যাশনাল এমব্লেম বলে থাকি, অশোকের স্তম্ভ, লায়ন ক্যাপিটাল, সেখানে দেখো বেশ কিছু গল্প লুকিয়ে রয়েছে। কি গল্প লুকিয়ে রয়েছে? এটা অশোকের যে মূল পিলারগুলো বা স্তম্ভ শিলালিপিগুলো রয়েছে, তার মধ্যে সেভেন্থ শিলালিপির মধ্যে পড়ছে, মূলটা পাওয়া যাচ্ছে এখানে, মূল বক্তব্য এখানে রয়েছে। সেখানে এরকম অনেক পিলারই পাওয়া যায় যেখানে বেস লাইনটা কিন্তু স্ট্রেট লাইনে ছিল, কোনো রকম ভাবে কাজকর্ম আলাদা করে করা হয়নি। এই স্ট্রেট লাইনে কাজকর্ম পাওয়া যাচ্ছে বৈশালী অঞ্চলে, বৈশালী পিলারে তোমার স্ট্রেট বা ফ্ল্যাট এক ধরনের বেস লাইন ছিল। ওয়্যারাস 7 নম্বর যে এডিক্স, সেখানে কিন্তু নানা রকম ডাইমেনশন পাওয়া যাচ্ছে। কিরকম ডাইমেনশন পাওয়া যাচ্ছে? তাকেই দেখো, তলাতে একটা পদ্ম, উল্টানো পদ্মের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। ইনভার্টেড লোটাস বেল, এমন একটা পদ্ম করা হয়েছে যে পদ্মটা আসলে কিন্তু ঘন্টার কাজ করছে, অর্থাৎ ইন্ডিকেশন। ঠিক, আর এই যে স্তম্ভটা দেখো একটা পিলারেই তৈরি করা, অর্থাৎ মোনোলিথিক শেপস, একটাই পিলার, একটা পাথরকে কেটেই কিন্তু বানানো হয়েছে। এই পুরো নিদর্শনটা আসলে গোটাটাই একটা পাথর, এখান থেকে স্তম্ভটা বানানো হয়েছে। এর মাঝখানের যে কাজকর্মগুলো, বেস লাইন যেটা বলি আমরা, যাকে অ্যাবাকাস বলছি, সেটা কিন্তু দেখো স্কোয়ারও হতে পারে, আবার সার্কুলারও হতে পারে। স্কোয়ার হলে কেমন হয় দেখতে পাচ্ছ, বসরিতে পাওয়া গেছে। যদি গোলাকারও হয়, সার্কুলারও হয়, তাহলে এরকম হবে। এটা গোলাকার যে সার্কুলার যে 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 অ্যাবাকাসটা, এখানে তাকে দেখো অনেকগুলো খুচখাচ কারুকার্য করা। কি কারুকার্য? এক, অশোকের ধর্মচক্র রয়েছে, এর 24খানা স্পোক রয়েছে, যেটা আমরা পাই। 2, ঘোড়া, বুল, লায়ন, এলিফ্যান্ট, এই ধরনের প্রাণীগুলোর এখানে প্রতিচ্ছবি। ঠিক আছে, এটা সারনাথের পিলারে পাওয়া যাচ্ছে এই ধরনের। আরেকটু যদি ওপর দিকে ওঠা যায়, তাহলে সেখানে 4টে এশিয়াটিক লায়ন পাওয়া যাচ্ছে, যেটা ভারতবর্ষের গির অভয়ারণ্যে মূলত বিখ্যাত। পার্টিকুলার তার যে স্কাল্পচার, ওয়েস্ট এশিয়াটিক যে অ্যাপ্রোচ, সেটা পরিবার পাওয়া যাচ্ছে সারনাথ অঞ্চল। অর্থাৎ লায়ন ক্যাপিটাল, অর্থাৎ মৌর্য শাসন ব্যবস্থার যে শক্তি, তাকে এখানে পোট্রে করা হচ্ছে। উল্টো দিকে যে এই যে চক্র, অর্থাৎ ক্রাউনের যে, অর্থাৎ শাসকের যে ধর্মচক্র, তিনি কিভাবে দেশ চালাবেন বা মানুষজন কিভাবে নিজেকে কিভাবে নিয়োজিত রাখবে একটা ভালো সমাজ তৈরি করার জন্য, তাকে পোট্রা করা হচ্ছে চক্র। এবং এই চক্রপথ পরবর্তীকালে কিন্তু সাঁচি স্তূপও দেখতে পাওয়া যাচ্ছে। সাঁচি স্তূপেও কিন্তু, যে স্তূপটা দেখলাম, স্তূপ যে স্কাল্পচার, সেখানেও কিন্তু এই স্কাল্পচারটা অনেক জায়গায় পাওয়া গেছে। নাও লস্ট ইন রেপ্লিকা অ্যাট সারনাথ, যদিও এটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে কিন্তু এই জিনিসটাই পাওয়া যাচ্ছে তোমার বুলের মধ্যেও। কিন্তু সেই বুলে এই দেখো বেস লাইনে সিঙ্গেল একটা পাথরকে কেটে করা হয়েছে, এখানে উল্টানো এই লোটাস বেল রয়েছে, এবং তারপরে সার্কুলার একটা অ্যাবাকাস, এবং তার উপরে ফুলের যে নিদর্শন, কালচারটা। ঠিক এই জিনিসটাই বাংলাতে নোট করা দেওয়া আছে। ফিগারিন স্কাল্পচার অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, তোমরা শুধুমাত্র পিলার বা স্তূপ ভাস্কর্যই তারা কিন্তু করেনি, এবার তারা নানা রকম ফিগারকেও পোট্রে করেছে। ফিগার পোট্রে করেছে মানে এরকম নারী পুরুষের ফিগার বা পশু পাখির ফিগারকেও করেছে, শুধুমাত্র স্তম্ভই করেনি, পশু পাখি করেছে। যেমন দেখতে পাচ্ছ, এটা হাতির ভাস্কর্য, এটা
একটি নারী বা পুরুষের ভাস্কর্য, এটা একে বলা হয় ইয়াকশিনী ইয়াকশা। কি জিনিস স্যার, এগুলো একটু পড়ি। সাম অফ দ্য ওয়েল নোন ফিগারেটিভ স্কাল্পচার্স from the Mauryan period include the Sidarganj whisk bearer, the female Yakshi figure from Pesnagar, and the male statue found in Parkham. পারখামের কাছাকাছি অঞ্চলে যেখানে পুরুষের মূর্তি এবং বেসারনগরের কাছাকাছি অঞ্চলে ইয়াকশির মূর্তি পাওয়া যাচ্ছে, যেটা দিদারগঞ্জের কাছাকাছি, যেটা মূলত ইম্পর্টেন্ট এই মূর্তি ভাস্কর্যের জন্য। In addition to those stone sculpture, এগুলো সবকটা কিন্তু পাথরের দ্বারা তৈরি করা হয়েছিল। মৌর্য যুগের ভাস্কর্য বলতে গেলেই বলতে পারবো কাঠ সরে যাচ্ছে, চলে আসছে কি স্টোন স্কাল্পচার। আর্টিসানস ক্রিয়েটেড নিউমেরাস টেরাকোটা ফিগার্স। এই যুগের শিল্পীরা শুধুমাত্র পাথরেরটাই বানাননি, তারা টেরাকোটার ফিগার্সও তৈরি করেছিল, টেরাকোটার মূর্তিও বানিয়েছিল। এক্সকাভেশন অ্যাট অচিত্রা বা আহিছাত্রা যাকে বলি হ্যাভ been uncovered clay idols of mother goddess. অহিছত্র নামক যে জায়গা ছিল, তোমরা জানো অহিছত্র বলে একটা রাজধানীও ছিল ষোড়শ মদন পদের, সেই অহিছত্রে মাতৃদেবীকে মাথার মধ্যে রেখে সেখানে মাতৃ সাধনার জন্য ক্লে বা কাদামাটির বা টেরাকোটার মূর্তি পাওয়া যাচ্ছে। অ্যানাদার নোটেবল এক্সাম্পল কি, রক কাট এলিফ্যান্ট স্কাল্পচার। কোথায় আছে স্যার এটা? ধৌলিতে। ধৌলি কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে। তোমরা নিশ্চয় একটা ট্রেনের নাম জানো, ধৌলি এক্সপ্রেস, পুরী যাওয়ার জন্য। সেই ধৌলির কাছাকাছি, ভুবনেশ্বরের কাছাকাছি ধৌলিতে এই এলিফ্যান্ট স্কাল্পচারটাও কিন্তু পাথর কেটে বানানো হয়েছিল মূর্তি, তারও একটা নিদর্শন। অশোকের সময় বা ওই পার্টিকুলার মধ্যযুগেই করা হয়েছিল। তাহলে যেমন পাথরের দ্বারা মূর্তি তৈরি করা হয়েছে ইয়াকশা ইয়াকশিনীর, তেমনই টেরাকোটার স্কাল্পচারও করা হচ্ছে, টেরাকোটার ফিগারও করা হচ্ছে। এটাও কিন্তু এই যুগের একটা বড়সড় নিদর্শন। ঠিক আছে, তো আমরা স্কাল্পচার থেকে কি পেলাম? আর্কিটেকচার, যার বাংলা মানে হচ্ছে স্থাপত্য, তারই বলা যেতে পারে একটা ক্ষুদ্র সংস্করণ, ছোট্ট পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি স্কাল্পচার। তাকে আমরা বাংলায় বলছি ভাস্কর্য। ইতিহাসের চলনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবেই এই আর্কিটেকচার এবং তার নিরিখে স্কাল্পচার পাল্টাচ্ছে, এবং সেই নিরিখে আমরা স্কাল্পচার পড়াশোনা শুরু করেছিলাম। মৌর্য যুগের স্কাল্পচার আজকে মূলত পড়েছি, মৌরিয়ান ডাইনেস্টির সময়, এবং সেখানে দেখলাম যে এই স্থাপত্য ভাস্কর্য মূলত 3-4টে জিনিসের উপর নির্ভরশীল। 1, স্তূপা কালচার, 2, পিলার কালচার, 3 এটাকে বলি আমরা ফিগারেটিভ কালচার। এবং মৌর্য যুগের মধ্যে যে স্কাল্পচার বা ভাস্কর্য পড়লাম সেখানে চেঞ্জেস আসছে কি, ফ্রম উড টু স্টোন, পাথরের ব্যবহার করা শুরু হয়েছে সেই। যদিও মানে কিছু ব্যতিক্রম থাকবেই, ব্যতিক্রমগুলো কি, সেটা হচ্ছে ফিগারে আমরা টেরাকোটার ব্যবহারও দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা ক্লে দেখতে পাচ্ছি। মূলত স্তূপা বা পিলারে যে স্টোনকে ব্যবহার করা হচ্ছে সেটা কি, স্যান্ডস্টোনের ব্যাপক ব্যবহার বেড়েছে। যদিও স্যান্ডস্টোন 2 রকমের ছিল, আমরা আগেই দেখেছিলাম 2 টাইপের ছিল। একটা হচ্ছে একদম রক সলিড হেভিয়ার স্যান্ডস্টোন, যেটা মূলত আমরা পিলারে পেয়ে থাকি। আরেকটা কোথাও কোথাও পাওয়া গেছে, সেটা হচ্ছে অনেকটা নরম, অনেকটা হোয়াইট অ্যান্ড রেডিশ স্যান্ডস্টোন পাওয়া গেছে। স্তূপের ক্ষেত্রে কি দেখলাম? স্তূপের ক্ষেত্রে আমরা দেখলাম যে গেটওয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, দরজা রোল প্লে করছে। যে গেটওয়েতে তার মাথার ওপরে কি থাকে, তোরণাস বা তোরণ যাকে বলি,
এবং সেখানে অনেক কিছু বৈশিষ্ট্য জীবনযাত্রা অর্থাৎ লাইফ অফ বুদ্ধা বা মৌরিয়ান সোশ্যাল অ্যাক্টিভিটি এখানে এডিট করা হয়েছে বা খোদাই করা হয়েছে। whereas পিলারে মূলত অশোকের পিলার গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এবং সেখানে বৌদ্ধ ধর্ম পরবর্তীকালে তারও নিজস্ব যে ধর্মমত ধম্মা যাকে বলি সেটাকেও ইন্টারপ্রেট করা হচ্ছে। এবং ফিগারেটিভ কালচারের মধ্যে বা স্কাল্পচারের মধ্যে দেখতে পাই ইয়াকশানির বৈশিষ্ট্য, পুরুষ মহিলা সবার কিন্তু মূর্তি পাওয়া যাচ্ছে বা মাদার গডেস নারীদের অবস্থান সঙ্গে সঙ্গে দাঁড়া যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সিনোপসিস। তো আমরা এরকম ভাবেই প্রতিটি বিষয় ধরে ধরে একদম কালচার করব। পরের ক্লাসে আমরা আজকে মৌর্য যুগের স্কাল্পচার পড়া হয়ে গেল, পরের দিন আমরা পোস্ট মৌরিয়ান পিরিয়ডের স্কাল্পচার নিয়ে আলোচনা করব। টপিক ওয়াইজ ধীরে ধীরেই এগোচ্ছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে, শুধুমাত্র ইতিহাস নয়, ইতিহাস, অ্যানশিয়েন্ট, মেডাইভেল, মডার্ন দেখো প্লেলিস্ট করা আছে। জিওগ্রাফি দেখো রাজ্য ধরে ধরে এগোনো হচ্ছে, পলিটিক আলোচনা করা হচ্ছে, ইকোনমিক্স আলোচনা করা হচ্ছে, আর্ট অ্যান্ড কালচার আলোচনা করা হচ্ছে। ধরে ধরে দেখো প্লেলিস্ট রয়েছে। যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই প্লেলিস্টগুলোকে আগের ক্লাসগুলো দেখে নাও, নাহলে কিন্তু কন্টিনিউটি মেনটেন করতে পারবে না। যারা নতুন বা যারা পুরনো এখনো জয়েন করোনি, ডিসক্রিপশন বক্স থেকে দেখো দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করে যাও। তাহলে সেখানে তোমাদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো আলোচনা করতে পারবো, বা এই নোটগুলো কিন্তু বাংলা ইংরেজি ভাষাতে দুটো দেওয়া আছে, সেগুলো কিন্তু পিডিএফ আকারে করে পেয়ে যাবে। আজকে যদি থাকুক, পরের দিন পরীক্ষাতে দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।